নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর কনিষ্ঠ পুত্র হলেন গণেশ। ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথিতে হয় প্রথম পূজ্য গণেশের পুজো। এই উৎসব চলে 10 দিন ব্যাপী, অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত। মনে করা হয় শিবপুত্র এবং পার্বতী নন্দন গজানন বা গণেশ হলেন বুদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা। ব্যক্তিগত বা পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা তার পুজো করে থাকেন। তিনি হলেন প্রথম পূজ্য, তাই তার পুজো ছাড়া অন্য কোনো দেবতারই পুজো সম্ভব নয়। এছাড়াও যে কোনো শুভ কাজ যদি শ্রী গণেশের নাম নিয়ে শুরু করা হয় তা সফলতা অবশ্যই পায়। এই পূজা প্রথম প্রচলন করেন মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি। এরপর থেকে শুধু মহারাষ্ট্রই নয়, গোটা ভারতবর্ষব্যাপী এই পুজো নানা দিকে ছড়িয়ে পড়ে। তাহলে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আমরা প্রথম পূজ্য গণপতি বাপ্পার গণেশ চতুর্থীতে কিভাবে পূজা আরাধনা করব বাড়িতে অতি সহজ সরল পদ্ধতিতে। কি ধরনের মূর্তি আমাদের বাড়ির জন্য মঙ্গলজনক হবে, এই বছরের গণেশ চতুর্থীর সময়সূচি, ভোগ আমরা নিবেদন করব, এছাড়াও নানা টুকিটাকি তথ্য আমি জানিয়ে দেব আজকের পূজাবিধিতে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গণেশ পূজা বন্ধুরা অন্যান্য পুজোর থেকে একটু আলাদা। তো দেখো, এখানে আমি প্রথমেই একটা চৌকি পেতে নিয়েছি। উত্তর দিকে মুখ করে আমি চৌকিটা পেতেছি। গণেশ ঠাকুরের প্রিয় রং হলো লাল, কমলা, হলুদ আর গোলাপি। তো তার মধ্যে থেকেই আমি একটা রং পছন্দ করে এখানে লাল রঙের একটি কাপড় পেতেছি। প্রথম পূজ্যকে যেখানে আসন দেওয়া হয় সেখানে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হয় চালের দ্বারা। সেই স্বস্তিক চিহ্নটি আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। এবার বন্ধুরা বলি, গণেশ পুজো বিভিন্নভাবে বিভিন্নজন করে থাকেন। কেউ গণেশ ঠাকুরকে 1.5 দিন বাড়িতে রাখেন, কেউ 5 দিন, কেউ 3 দিন, 7 দিন এবং 10 দিন কেউ কেউ রেখে থাকেন, যা অনন্ত চতুর্থীর দিন বা অনন্ত চতুর্দশীর দিন শেষ হয়। তো তোমরা যারা পুজোটা করছো তারা গণেশ ঠাকুরকে 1.5 দিন বাড়িতে রাখতে পারো, 7 দিন রাখতে পারো, 5 দিন রাখতে পারো, 3 দিন রাখতে পারো বা 10 দিন রাখতে পারো। এবার যারা শুধুমাত্র গণেশ চতুর্থীর দিনই শুধু পুজো করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বলবো আজকে যে পূজাবিধিটা দেখাচ্ছি একেবারে সেইভাবেই করবে। শুধুমাত্র যে ঘট পাতার যে বিধিটা সেটা তোমরা করবে না, কারণ ঘট পেতে নিলে তোমাকে 1.5 দিন ঠাকুরকে রাখতে হবে, না হলে 3 দিন, 5 দিন, 7 দিন বা 11 দিন। আশা করছি আমি তোমাদেরকে ঘটনাটা বোঝাতে পেরেছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছরের গণেশ চতুর্থীর সময়সূচি। 2024 সালে বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থী পড়েছে 7 সেপ্টেম্বর 2024, বাংলার 21 ভাদ্র 1431 শনিবার। এই দিনটিকে বলা হয় শ্রী শ্রী গণেশ চতুর্থী, শ্রী শ্রী বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী। চতুর্থী তিথি শুরু হবে আগের দিন 6 সেপ্টেম্বর দিবা ঘন্টা 12টা 18 মিনিট থেকে এবং তা স্থায়ী হবে 7 সেপ্টেম্বর দিবা ঘন্টা 2টা 14 মিনিট পর্যন্ত। বন্ধুরা, তোমরা 7 সেপ্টেম্বর সকাল থেকে দিবা 2টো 14 মিনিট পর্যন্ত গণেশ চতুর্থীর পূজা অবশ্যই করতে পারো। পূজাবিধি শুরু করার আগে আমরা আচমন করব। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আমরা হাতে আবারও গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। গণেশ ঠাকুরের এবার আমরা স্নানের বিধি শুরু করব। তার জন্য দেখো এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, আর পঞ্চামৃতর সাথে সাথে আমি এখানে নিচ্ছি একটু গঙ্গা জল। যেহেতু গণেশ দেবতা গোলাপ জল ভীষণ পছন্দ করেন বা গোলাপের গন্ধ ভীষণ পছন্দ করেন, তাই আমি স্নানের জলে একটু অঘরু আর অবশ্যই গোলাপ জল মিশিয়ে নেব। এর সাথে সাথে গণেশ ঠাকুরের স্নানের যে জল থাকে না তাতে তোমাদেরকে একটু দূর্বা মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 3টি দূর্বা মেশালাম আর অবশ্যই গোলাপের পাপড়ি মিশিয়ে নিচ্ছি।
দিচ্ছি। তোমাদের কাছে যদি গোলাপের পাপড়ি না থাকে তোমরা যে কোনো অন্য ফুলও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো আমি সুন্দর করে স্নানের জলটা বানিয়ে নিয়েছি। এখানে একটা স্নান পাত্র নিয়েছি, যার মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে এখানে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যেখানে তোমার গণেশ মূর্তি বসাবে অবশ্যই সেখানে একটি করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবে। এখানে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে করলাম। তোমরা যদি অষ্টগন্ধা চন্দন না পাও অবশ্যই লাল চন্দন বেটে নিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবে। এবার আমি তোমাদেরকে বলে দেব যে তোমরা কি ধরনের মূর্তি বাড়িতে আনবে এবং তার সাথে প্রাণ প্রতিষ্ঠার নিয়মটিও বলে দেব। বন্ধুরা, তোমরা পিতল, পাথর বা মাটির মূর্তি নিতে পারো, তবে কখনোই দাঁড়ানো মূর্তি নেবে না, অবশ্যই সবসময় বসা মূর্তি নেবে। গণেশ মূর্তি যখন কিনবে তখন কোনো নৃত্যরত বা বাদ্যরত গণেশ মূর্তি কিনবে না। এই রকম 4 হাত পা যুক্ত একদম সৌম্যকান্তি যে মূর্তিটি তোমরা দেখবে সেই মূর্তি অবশ্যই গৃহের জন্য ক্রয় করবে। গণেশ মূর্তিতে তোমরা ডান দিকে সুরও নিতে পারো, বাঁ দিকে সুরও নিতে পারো। ডান দিকের সুর সিদ্ধি বিনায়কের প্রতীক আর বাঁ দিকের সুর বিঘ্ন হর্তার প্রতীক, তো দুটোই শুভ, তোমরা দুটোই নিতে পারো। এবার বলবো প্রাণ প্রতিষ্ঠার নিয়ম। যখনই তুমি কোনো মূর্তি কিনে আনছো বাড়িতে, যখন তুমি তাকে পঞ্চামৃত করছো, সঙ্গে সঙ্গে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই মূর্তিতে তুমি পুজো করতে পারো, তাকে রোজ ভোগ দিতে পারো। এবার বলবো দেবত্ব প্রতিষ্ঠার কথা। তুমি যদি দেবত্ব প্রতিষ্ঠা করতে চাও তাহলে অবশ্যই কোনো ব্রাহ্মণ পুরুষকে দিয়ে তোমাকে সেটা প্রতিষ্ঠা করতে হবে। স্নানের বিধি শুরু করছি। ভগবানের স্নানের মন্ত্র হলো ইদম স্নানিয়ম ওম গাং গণেশায় নমো নমঃ। এরপর আমরা একটু ফুলের পাপড়ি দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। স্নানের যে জলটি বেরিয়েছে এটা বাড়ির চারিদিকে ছিটিয়ে, নিজেদের মাথায় একটু ছিটিয়ে, মানে পরিবারের সকলের মাথায় ছিটিয়ে যে কোনো পরিষ্কার জায়গায়, মানে গাছের গোড়ায় বা কোনো পরিষ্কার জায়গায় ফেলে দিতে পারো। এরপরে গণেশ চতুর্থীর দিন আমরা গণেশ ঠাকুরকে একটা নতুন বস্ত্র পরাবো। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা চিত্রপটে পুজো করতে চাইছো অবশ্যই চিত্রপটে পুজো করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা যদি পঞ্চামৃত করাতে চাও, আমি ঝুলন যাত্রার পূজাবিধিতে সুন্দর করে চিত্রপটে কিভাবে স্নান করানো যায় সেটা আমি শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা গণেশ ঠাকুরকে তার স্থানে বসিয়ে দেবো। সহযোগে গণেশ ঠাকুরকে আসনে বসাবে। তারপরে এই যে দেখো আমি উপবিত আর মালা পরিয়ে দিলাম, আর তার গায়ে একটু আতর লাগিয়ে দিচ্ছি, কেন সুগন্ধি দ্রব্য গণেশ ঠাকুরের অত্যন্তই প্রিয়। গণেশ ঠাকুরের দুই পাশে দেখো চালের দুটি মণ্ড আমি তৈরি করেছি। এখানে আমি সিদ্ধিমা আর ঋদ্ধিমাকে পুজো করব। সিদ্ধি এবং ঋদ্ধি হলেন গণপতি বাপ্পার দুই স্ত্রী। তো আমরা চাই যে গণপতি বাপ্পার সাথে সাথে অবশ্যই সিদ্ধিমা এবং ঋদ্ধিমা আমাদের বাড়িতে প্রবেশ করুন এবং আমাদের যে সৌভাগ্য আছে তাকে সিদ্ধি এবং ঋদ্ধি প্রদান করুন। মূর্তি স্থাপনা হয়ে যাওয়ার পর প্রথমেই আমরা অগ্নিদেবকে আবাহন জানাবো আমাদের পুজোর সাক্ষী থাকার জন্য। তার জন্য আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। বন্ধুরা, তোমরা চাইলে এটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঘরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি একটি চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করলাম। তোমরা চাইলে এখানে গোলাপের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করতে পারো। এবার বলি, এই যে আমি প্রদীপটি প্রজ্বলিত করলাম এটি অনেকে অখণ্ড প্রদীপ হিসাবেও প্রজ্বলিত করেন। অর্থাৎ যে কদিন গণেশ ভগবান আমাদের বাড়িতে থাকবে সেই কয়দিন অহোরাত্র এই প্রদীপটি প্রজ্বলিত থাকে। এটা অপশনাল, তোমরা করতেও পারো আবার নাও করতে পারো। তো আমি এখানে যেই প্রদীপটি প্রজ্বলিত করলাম এটা কিন্তু অখণ্ড প্রদীপ হিসাবে আমি প্রজ্বলিত করলাম। আমার ঘরে যে কদিন গণপতি বাপ্পা থাকবে সেটা হতে পারে 1.5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন, সেই কয়দিন এই প্রদীপটি প্রজ্বলিত থাকবে এবং ঘট নিরঞ্জনের পরে এই প্রদীপে শান্তি দিতে হবে। সাধারণত কোনো বিশেষ মনস্কামনা বা অনেক বাধা বিপত্তি কোনো কার্যে পড়লে সেই কার্যকে সাফল্যমণ্ডিত করার জন্য এই ধরনের অখণ্ড প্রদীপ প্রজ্বলিত হয়।
তো এখানে দেখো আমি গণেশ ভগবানের কিছু প্রিয় ফুল সাজিয়ে নিচ্ছি, যেমন এখানে আমি একটা জবা ফুলের মালা নিয়েছি, গোলাপ ফুল নিয়েছি। আর দূর্বা ছাড়া তো গণেশ ভগবানের পুজো হয়ই না। এছাড়াও লাল রঙের বা গোলাপি রঙের একটি পদ্ম লাগে, যেটি আমি আজকে জোগাড় করতে পারিনি বন্ধুরা, কেন আমার এখানে আমি পাইনি বাজারে। তো তোমরা আশা করছি গণেশ চতুর্থীর দিন তোমরা একটি করে পদ্ম বা কমল ফুল পেয়ে যাবে, আর আমিও এখানে পেয়ে যাব। তো সেই জিনিসটা তোমরা অবশ্যই নিয়ে নেবে। লাল চন্দন বাবার পুজোতে লেগে থাকে, তাই আমি এখানে লাল চন্দন বেটে নিচ্ছি। এই দিয়ে আমি তিলকও করব, তার সাথে যে ফুলগুলো আছে তাতেও আমি লাল চন্দন ছিটিয়ে নেব। গণপতি বাপ্পাকে সবসময় সিঁদুর আর লাল চন্দন একসাথে মিশিয়ে তিলক করবে। যখন পড়াবে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ বলবে। তিলকের উপর একটি অক্ষত চাল আমি দিয়ে দিলাম। আর এখানে আমি সিদ্ধিমা আর ঋদ্ধিমাকেও টিপ পরিয়ে দিচ্ছি, অর্থাৎ সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এখানে আমি মৌলি সুতো অর্পণ করছি সিদ্ধিমা আর ঋদ্ধিমাকে। মৌলি সুতোর একটি তাৎপর্য বলি বন্ধুরা। মৌলি সুতো আমরা তখনই ভগবানকে নিবেদন করি যখন আমরা তাদেরকে বস্ত্র দিতে অপারগ হই, অর্থাৎ বস্ত্র স্বরূপ আমরা মৌলি সুতো নিবেদন করি। যেহেতু আমি এখানে আমার গণপতি বাপ্পাকে বস্ত্র নিবেদন করেছি, তাই তাকে আর মৌলি সুতো নিবেদন করলাম না। আমি সিদ্ধিমা আর ঋদ্ধিমার নামে দুটি মৌলি সুতো নিবেদন করেছি। তো তোমরাও যদি বস্ত্র দিতে কাউকে অপারগ হও, তখন বস্ত্র স্বরূপ মৌলি সুতো নিবেদন করবে, অথবা নয়। এবার আমি মালা পরিয়ে দিচ্ছি বাপ্পাকে। বাপ্পাকে দূর্বা নিবেদনের একটি বিশেষ রীতি আছে। তো দেখো এখানে আমি 3টি দূর্বা নিয়েছি, তোমরাও অবশ্যই 3টি দূর্বা নেবে। আর এই যে আরেকটি দূর্বা দিয়ে এই দূর্বাটার আমাকে গাঁট বন্ধন করতে হবে বন্ধুরা। কোনো রকম সুতো দিয়ে কিন্তু এই গাঁটটা বন্ধন করবে না, দূর্বা দিয়েই দূর্বার গাঁট বন্ধন করতে হয়। এরপরে দেখো আমি গণপতি বাপ্পার ডান কাঁধে এই দূর্বাটি নিবেদন করব। তোমরা এটা প্রত্যেক দিন করতে পারো বা প্রতি বুধবারে করতে পারো। তোমার গণেশ মূর্তির ডান কাঁধে করবে, খুব বড় মূর্তি হলে মাথার উপরে করতে পারো। আর যদি তোমার খুব ছোট মূর্তি হয় তাহলে ডান দিকে বা ডান পাশে বাপ্পার এই দূর্বাটি নিবেদন করবে। কখনোই বাপ্পার পায়ের মধ্যে কিন্তু দূর্বা দিয়ে দেবে না। বাপ্পার ঘট স্থাপনের একটি নিয়ম আছে। এই যে দেখো আমি ঘট বন্ধন করেছি মৌলি সুতো দিয়ে, এই যে বেঁধে নিয়েছি। 3বার এটাকে পাক মেরে একটা সুতো বাঁধতে হয়, এবং এই সুতোটা তোমার বাঁ হাতের দিকে থাকে যখন তুমি ঘট স্থাপনা করবে। স্বস্তিক চিহ্ন বাপ্পার ঘটে অঙ্কন করতে হয়। এরপরে আমরা ঘট জলপূর্ণ করছি। আমি এখানে সাধারণ জল দিয়ে জলপূর্ণ করছি, তোমরা চাইলে অবশ্যই গঙ্গা জল দিতে পারো। বাপ্পার ঘটে অবশ্যই হলুদের টিকা করবে। এই যে মাঝখানে যে স্বস্তিকের যে অংশটি, এই অংশতে হলুদের টিকা করতে হয়। ঘটের মধ্যে কিছু দ্রব্য আমি দিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে হলুদের গাঁটও দিতে পারো। এরপরে দেখো আমি 3টি দূর্বা দিচ্ছি, তোমরা 5-7 বিভিন্ন রকমের দূর্বা দিতে পারো। 1 টাকার একটি কয়েন দিচ্ছি, একটি কিছুটা গোটা আতপ চাল দিচ্ছি, আর একটা সুপারি নিবেদন করে দিচ্ছি বাবার এই ঘটে। এরপরে আমি একটি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি, যাতে আমি কিন্তু সিঁদুর এবং হলুদের তিলক যথাযথভাবে করেছি। বাপ্পার ঘট সবসময় বাপ্পার ডান হাতের দিকে পাততে হয়, আর একটি চূড়া বিশিষ্ট নারকেল দিয়ে সবসময় বাপ্পার ঘট পাততে হয়। তাতে স্বস্তিকের চিহ্ন এবং হলুদের চিহ্ন করেছি। এরপরে উলুধ্বনি সহযোগে আমরা ঘট বাপ্পার ডান হাতের দিকে পাতব। তার আগে ঘটের জায়গাটাতে আমি কিছুটা চাল পেতে নিচ্ছি। বাপ্পার পুষ্পাঞ্জলি শুরু করছি, বলছি সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। দ্বিতীয়বার ফুল হাতে নিয়ে আমরা আবারও পুষ্পাঞ্জলি দেব। ওং একদন্ত মহাকায় লম্বোদর গজননম বিঘ্ন বিনাশকরং দেব হেরম্বম প্রণমামহম। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরন্তু হেরম্বম চরণাম্বুজম রেণব। এরপর আমরা প্রণাম মন্ত্র বলবো। একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকরং দেবং হেরম্বম প্রণমামহম। কেউ যদি এই মন্ত্রটা বলতে না পারো তাহলে ওং গাং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো, এই বলে তোমরা পূজাবিধি সম্পন্ন করবে। এখানে আমি ঋদ্ধিমা এবং সিদ্ধিমাকেও পুষ্প নিবেদন করছি, আর ঘটেও অবশ্যই পুষ্প নিবেদন করবে, আর তার সাথে সাথে গোটা মন্দিরটাকেও একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবে।
তোমাদের সঙ্গে উপোসের নিয়মটা বলি বন্ধুরা, তোমরা যতক্ষণ অবধি গণপতি বাপ্পার পুজো দেবে না ততক্ষণ অবধি তোমরা যারা পারবে নির্জলা উপোস করবে, বা যারা পারবে না তারা চা, শরবত, ফল এটুকুন খেতে পারো। তো খেয়ে তোমরা তার পূজা বিধিটা সম্পন্ন করবে এবং তারপরে তোমরা যা যা ভোগ হবে এমনকি নিরামিষ অন্নও নিতে পারো। এখানে দেখো ঠাকুরের পুজোতে যেটা সব থেকে লাগে সেটা হচ্ছে পঞ্চমেওয়া। পঞ্চমেওয়ার ভোগ ঠাকুরকে দিতেই হয়। আমরা যেমন পুজোতে পঞ্চদেবতাকে নৈবেদ্য দিই, কিন্তু গণেশ পুজোতে কিন্তু পঞ্চমেওয়াটা অবশ্যই দিতে হয়। এখানে কিন্তু কোনো পঞ্চদেবতার যে নৈবেদ্যটা থাকে সেটা কিন্তু সাধারণত দেওয়া হয় না। তো এটার জন্য কি করতে হয়, নারকেল ফাটিয়ে নিতে হয়, তার মধ্যে এরকম চিড়ে গুঁড়ো করে দিতে হয়। চিড়েটাকে তোমরা একটু মিক্সিতে পেস্ট করে নেবে। আর তারপরে তার মধ্যে দেখো এখানে আমি দিচ্ছি কিছুটা আপেল কুচি। আপেল কুচির সাথে সাথে আমরা কিছু নারকেল কুচিয়ে রেখেছি, নারকেল কুচিও দিতে হয় এর মধ্যে। আর তার সঙ্গে দিতে হয় কলা। কলাটাকেও আমি হালকা করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কলা কোনো ছুরি বা বটি দিয়ে কাটবে না, কেন কলাকে কখনোই ছুরি বা বটি দিয়ে কাটতে হয় না, এরকম চামচের মধ্যে দিয়ে কেটে নেবে। এবং তার সাথে দেখো এখানে হামামদিস্তাতে আমি একটু এলাচ গুঁড়ো করে নিচ্ছি। এই এলাচের গুঁড়ো এর উপরে দিতে হয়। 5টি জিনিস দিয়ে তৈরি হয় বলে এটিকে পঞ্চমেওয়া বলে। এই পঞ্চমেওয়ার ভোগটাই হচ্ছে মূল ভোগ, যেটা গণপতি বাপ্পাকে দিতে হয়। মহারাষ্ট্র তথা তুমি যে কোনো গণেশ মন্দিরে যেয়ে দেখবে সেখানে কিন্তু পঞ্চদেবতার নৈবেদ্য হয় না, সেখানে হয় পঞ্চমেওয়ার ভোগ। এই ভোগটা সবসময় গণেশ ভগবানের ডান হাতের দিকে রাখতে হয় এবং এটা সর্বপ্রথম এই পঞ্চমেওয়ার ভোগ তাকে নিবেদন করতে হয়। এখানে 5 রকমের ফল নিয়েছি, যার মধ্যে কলা গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় এবং নারকেল অত্যন্ত প্রিয়। এবং নারকেল যখন তোমরা নিবেদন করবে অবশ্যই সেটাকে ফাটিয়ে দেবে। আর আছে আপেল। গণেশ যে কোনো গণেশ মন্দিরে গেলে দেখবে গণপতি বাপ্পাকে যে নারকেলটা নিবেদন করা হয় সেটা কিন্তু অবশ্যই ফাটিয়ে তারপরে নিবেদন করা হয়। আর অবশ্যই মহারাষ্ট্রে কোথাও গেলে তো এই নিয়মটা দেখতেই পাবে। বেঙ্গলের মধ্যেও কলকাতাতে বড় সিদ্ধিবিনায়ক মন্দির আছে, যারা যারা গেছো অবশ্যই জানো, তো সেখানে যেও এই বিধিটা দেখতে পারো। আর এখানে দেখো আজকে আমার মা কিছু মহারাষ্ট্রিয়ান খাবার বানিয়েছে, যার মধ্যে এই চানা বা ছোলার তরকারিটা আছে, আর মুগের ডাল আছে, আর আছে ঘিয়ে ভাজা লুচি, যেটা আমরা বাঙালিরাও খেয়ে থাকি। তো এই রেসিপিগুলো যদি তোমরা চাও অবশ্যই আমি রেসিপি কিছুদিনের মধ্যেই শেয়ার করে দেব, অবশ্যই গণপতি উৎসবের আগে। তো তোমরা চাইলে এই পুজোতে তোমরা নিজেরা কিন্তু গণপতি বাপ্পাকে নিজে হাতেও কিছু ভোগ দিতে পারো। গণপতি বাপ্পার মোদক ভীষণ প্রিয়, তাই মা আজকে সকাল থেকে উঠে অনেক কষ্ট করে এই চকলেট মোদকগুলো বানিয়েছে, যাতে আমি সুন্দর করে তোমাদের কাছে এই ভিডিওটা প্রেজেন্ট করতে পারি। আমার প্রত্যেকটা ভিডিওতেই মায়ের কিছু ছোঁয়া থাকে, আর আমি চাই আমার সফলতার জন্য আমার মা হচ্ছে সব থেকে বড় চাবিকাঠি। তো তার ছোঁয়া যেন আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে এবং তোমাদেরকে যেন আমি খুব সুন্দর করে সেটা প্রেজেন্ট করতে পারি। তো দেখো এখানে লাড্ডু আর মোদকের আমি ভোগ দিচ্ছি। তোমরা চাইলে এই মোদকের রেসিপিটাও দেখে নিতে পারো, আমি অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেবো যদি তোমরা আমাকে কমেন্ট করো। তো এখানে সুন্দরভাবে আমি ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা যদি নিজে হাতে কিছু বানিয়ে দাও গণপতি বাপ্পাকে, অবশ্যই ছোলা বা দেশি ছোলার একটা তরকারি বানিয়ে দেবে, কেন সেটা বাপ্পার অত্যন্ত প্রিয়। আর আমি তো তোমরা যদি বলো কমেন্টে তাহলে অবশ্যই এই রেসিপিগুলো শেয়ার করে দেবো, যাতে তোমরা গণপতি বাপ্পাকে নিজে হাতে কিছু বানিয়ে ভোগ দিতে পারো। দূর্বা দিয়ে বাবার ভোগ সবসময় নিবেদন করতে হয়, তো আমি এখানে দূর্বা দিয়ে বাপ্পার ভোগ নিবেদন করে দিচ্ছি এবং তারপরে আমি শুরু করব মঙ্গল আরতি। মঙ্গল আরতিরও বিশেষ কিছু নিয়ম থাকে বন্ধুরা। এখানে দেখো একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে অবশ্যই কিছুটা দূর্বা আমাকে পেতে নিতে হবে। এই দূর্বার উপরে আমাকে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হবে। তোমরা বাপ্পাকে যতদিনই ঘরে রাখো না কেন ততদিন কিন্তু এইরকম ঘিয়ের প্রদীপ একটা প্রজ্বলিত করে এবং দূর্বার উপরে রেখে বাপ্পার আরতি করবে।
এবার বলি, গণপতি বাপ্পার ঘট কিন্তু বিসর্জন হয় না, নিরঞ্জন হয়। তোমরা যে যদিনই রাখো, তারপরে পুজো হয়ে যাওয়ার পরে গণপতি বাপ্পার যে ঘটটি আছে, তোমরা সেই ঘটের যে জিনিসগুলি সেগুলো তোমরা জলে দিয়ে দেবে। ঘটের ভেতরে টাকা, সুপুরি আর হলুদের গাঁটটা লকারের ভেতরে রেখে দেবে, বাকি জিনিস জলে দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার গণেশ চতুর্থীর অতি সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও, কোনো প্রশ্ন থাকলেও লিখে জানাতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বন্ধু হয়ে যেও। তাড়াতাড়ি দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বলতে ভুলো না গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।